দুপুরে জাতীয় দল থেকে তিনি বাদ পড়লেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের 15 সদস্যের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেইখানটাতে লিটন দাসের নাম নেই। জাস্ট তার কয়েক ঘন্টা পরই, 6 ঘন্টা পর যে ম্যাচটা শুরু হয়েছে, শুরু হওয়ার পরের 1.5 ঘন্টাতে তিনি ব্যাটের তাণ্ডব বইয়ে দিলেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্রতিপক্ষ দুর্বার রাজশাহীর বোলারদের উপরে সকল ঝাল যেন ঝাড়লেন লিটন দাস। জাতীয় দল থেকে বাদ পড়ার ঝাল। লিটন কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখাটা ভুল হয়েছে? যেই ব্যাটসম্যান এরকম একটা ইনিংস খেলতে পারেন, 55 বলে 125 রানের অপরাজিত ইনিংস খেলতে পারেন, হোক সেটা T20 ফরম্যাটে, চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা ওয়ানডে ফরম্যাটে খেলবো, তারপরও 44 বলে যিনি সেঞ্চুরি করতে পারেন, যার সামর্থ্যটা এরকম, তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখাটা কি সিলেকশন প্যানেলের জন্য একটা বড় ভুল হয়ে গেল কিনা? আমি জানি এই আলোচনাটা এখন হবে, এই আলোচনাটা এখন তুমুল গতি পাবে, এই আলোচনার পালে এখন হাওয়া দেওয়ার প্রচুর লোক থাকবে। কিন্তু ভাই, বাস্তবতা যেটা সেটা হচ্ছে, আমার ব্যক্তিগত মতামত, লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখাটা এখনো ঠিক আছে বলে আমি মনে করি। এবং সেই বাদ পড়ার পর লিটন যেই রিয়াকশনটা দেখিয়েছেন, সেই যেই সেঞ্চুরিটা করেছেন, এরকম জিনিসই তো প্রত্যাশিত। ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পর পারফর্ম করবেন, দুর্দান্ত পারফর্ম করবেন, অসাধারণ পারফর্ম করবেন, করে আবার ন্যাশনাল টিমে আসবেন, সেটাই কি একটা দেশের আদর্শ ক্রিকেট সিস্টেম হওয়ার কথা না? সো লিটন দাস বাদ পড়েছে, বাদ দেওয়াটা তাকে ঠিক হয়নি। এই ইনিংস দেখার পর আমি নিশ্চিত যে গত ম্যাচ, এই আজকে দুপুরে যখন দল ঘোষণা করা হলো, তখন পর্যন্ত যারা এটার পক্ষে ছিলেন, এরকম অনেকেই এখন আবার মনে করছেন বা মনে করবেন যে লিটনকে বাদ দেওয়াটা চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে ঠিক হয়নি। কিন্তু আমি এখনো মনে করি যে সিলেকশন প্যানেলের জন্য ওইটা রাইট কল ছিল। আচ্ছা, সেটা তো অন্য আলোচনা। কিন্তু যেই ম্যাচটা হলো, সেইখানটাতে লিটনের সেঞ্চুরিটা যেমন একটা বিস্ময়কর ব্যাপার, অনেক অর্থ মিলে ঢাকা ক্যাপিটাল যে পারফর্ম করলো, সেটাও আসলে ভাই কম বিস্ময়কর না। কেননা এই টুর্নামেন্টের প্রথম 6 ম্যাচটা তারা টানা হেরেছিল, গত বিপিএল এর সর্বশেষ 11 ম্যাচ টানা হেরেছিল, 11+6 16টা ম্যাচ ঢাকার ফ্র্যাঞ্চাইজি টানা হেরেছিল। সেইখান থেকে তারা এই ম্যাচ জিতলো, শুধুমাত্র জেতেনি, যেইভাবে তারা জিতলো সেইটা রেকর্ড বইয়ের অনেকগুলো পাতা তছনছ করে ফেলেছে, নতুন করে নাম লিখিয়েছে। এই ম্যাচে ঢাকা যে দুর্বার রাজশাহীর বিপক্ষে 149 রানের ব্যবধানে জিতেছে, সেইখানটাতে টার্নিং পয়েন্ট খুঁজে বের করাটা আমার মনে হয় খুবই সহজ। আমার সাথে বোধহয় আপনারা প্রায় সবাই একমত হবেন। দেখুন, লিটনের, আমি আগে রেকর্ডগুলো বলি। লিটন সেঞ্চুরিটা করেছেন 44 বলে। বিপিএল এর ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি হচ্ছে পাকিস্তানের আহমেদ শেহজাদের, সেটা হচ্ছে গিয়ে 40 বলে। লিটনের এটা হচ্ছে গিয়ে 44 বলে, 44। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এটা দ্রুততম। বিপিএল এ বাংলাদেশি ব্যাটসম্যানদের দ্রুততম সেঞ্চুরি ছিল তামিম ইকবালের 50 বলে, কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে T20-তে এটা দ্রুততম সেঞ্চুরি না। সেইটা হচ্ছে গিয়ে ইন্টারেস্টিংলি 42 বলে, লিটনের চেয়েও 2 বল কম খেলে, যিনি এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটনের জায়গাটা নিয়েছেন, পারভেজ হোসেন ইমন। তিনি ওই বঙ্গবন্ধু T20 কাপ নামে যে একটা টুর্নামেন্ট হয়েছিল, সেইখানটাতে 42 বলে সেঞ্চুরি করেছিলেন। ওইটা এখনো বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে T20 ফরম্যাটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হয়ে রয়েছে। আমার কাছে একটুখানি, আমি জানি না তানজিদ হাসান তামিমের অনুভূতিটা আসলে কি, কেননা তিনিও একটা অসাধারণ ইনিংস খেলেছেন, তিনিও সেঞ্চুরি করেছেন, তিনিও তার সেঞ্চুরিটা হচ্ছে গিয়ে মাত্র 62 বলে, 64 বলে তিনি 108 রান করেছেন। ইনিংসের একেবারে লাস্ট 20 নম্বর ওভারে গিয়ে আউট হয়েছেন। সেটা নিয়ে কি আলোচনা আছে? খুব একটা আলোচনা নেই। এই যে 2 ওপেনারই সেঞ্চুরি করলেন, লিটন দাস এবং তানজিদ তামিম, সেইটাও প্রথমবারের মতো। এবং তাদের যে পার্টনারশিপটা হয়েছে 241 রানের, এটা বিপিএল এর ইতিহাসেরই সবচেয়ে বড় পার্টনারশিপ, এইবারের না, সব বিপিএল মিলে। আর আমি বিপিএল বলছি কেন, স্বীকৃত T20-তে এর চেয়ে বেশি পার্টনারশিপ যে কোনো উইকেটে রয়েছে মাত্র একটা। সেটা কার জানেন? নাম ভাই বলতে পারবো না, কেননা জাপানের 2 ক্রিকেটার করেছেন আবার চীনের বিপক্ষে 258 রানের অবিচ্ছিন্ন সেই জুটি। সো ওর পরেই হচ্ছে গিয়ে এই লিটন তানজিদের সেকেন্ড হাইয়েস্ট পার্টনারশিপ 241 রানে। তারা যে 241 রান ওপেনিং পার্টনারশিপে করেছেন, এইটাই বিপিএল ইতিহাসে দলীয় স্কোর হিসেবে সর্বোচ্চ হয়ে গিয়েছে। এর আগে 2টা টিমের, রংপুর আর কুমিল্লার 239 রান ছিল এই ম্যাচে, সেইটা হচ্ছে গিয়ে ভেঙে চুরে দিয়ে ঢাকা ক্যাপিটালস 255 রানে পৌঁছে গিয়েছে। এইটা আরেকটা রেকর্ড। আরেকটা রেকর্ড হচ্ছে গিয়ে 149 রানে তাদের জয়
দুর্বার রাশিয়াকে 105 রানে অল আউট করে দিয়ে 149 রানে তারা জিতেছে। রানের হিসাবেও বিপিএল এর ইতিহাসে এটা সবচেয়ে বড় ব্যবধানে জয়। এখন এই যে এত এত রেকর্ড হয়েছে, এত কিছু হয়েছে, সেখানটাতে লিটন দাস আলোচনার মধ্যে আছেন, কেন্দ্রবিন্দুতে আছেন, থাকাটা খুবই স্বাভাবিক। কেননা এই যে ন্যাশনাল টিম থেকে আজকেই তিনি বাদ পড়লেন, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাকে যে রাখা হলো না সেই কারণে। লিটন লাস্ট ম্যাচটাও কিন্তু ভালো খেলেছিলেন, 43 বলে 73 করেছিলেন, আর এই ম্যাচে 44 বলেই তিনি সেঞ্চুরি করে ফেলেছেন এবং শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি 55 বলে 125 রানের একটা ইনিংস খেলে, যেইখানটাতে তার 9টা ছক্কা এবং 10টা চার তার ইনিংসে রয়েছে। অসাধারণ একটা ইনিংস খেলেছেন। ইনিংসের হচ্ছে গিয়ে খুদ বলতে যেটা, সেটা হচ্ছে 5 রানে যখন তিনি ছিলেন তখন সানজামুলের বলে উইকেটের পেছনে একটা ক্যাচ দিয়েছিলেন, আকবর আলী সেই ক্যাচটা ধরে রাখতে পারেননি। এরপরে সেঞ্চুরি পেরোনোর পর 104 রানে আরেকটা লাইফ তিনি দিয়েছিলেন, সেইটা হয়তো আর অত বেশি ধর্তব্যের মধ্যে আসে না। তানজিদ হাসান তামিম গিয়ে তার সেঞ্চুরি পূরণ করার পর তিনি আউট হয়েছেন একেবারে লাস্ট ওভারে। ওই প্রথম উইকেটের পতনটা ঘটেছে ঢাকা ক্যাপিটালসের, এই একটা উইকেটই তাদের পড়েছে। লিটন দাস এইখানটাতে তিনি যেভাবে সেঞ্চুরিটা করলেন সেইটা এক অর্থে তার প্রত্যাবর্তন, তার কামব্যাকের জন্য খুব ভালো একটা কনফিডেন্স বুস্টার হিসেবে কাজ করবে। ইনফ্যাক্ট শফিউলকে স্ট্রেট ড্রাইভার যেটা 4টা মেরে তিনি সেঞ্চুরিতে পৌঁছানোর পর ওই রকম সেলিব্রেশন কিন্তু করেন নাই, খুব যে বুনো সেলিব্রেশন, খুব যে দেখিয়ে দেওয়ার মতো সেলিব্রেশন, ওইটা কিন্তু লিটন করেন। এই সেলিব্রেশনটা একটু মিউটেড সেলিব্রেশন হয়েছে। লিটন আসলে হচ্ছে কি তার সেলিব্রেশনটা বা তার জবাব দেওয়াটাও হয়তো বা এইরকমই, তিনি আসলে খুব এক্সপ্রেসিভ না, সেইটা এইরকম একটা মোমেন্টে এরকম সেঞ্চুরি করার পরও সেইটা বোঝা গেল। এখন ঢাকারও কি কামব্যাক হলো কিনা লিটনের সাথে সাথে, এই প্রশ্নটাও আসতে পারে কিন্তু, কেননা 7th ম্যাচে এসে তারা প্রথম জয় পেল এবং যেই দাপটের সাথে তারা জয় পেয়েছে, ওই যে বললাম যে তারা 255 রান করে ফেলার সাথে সাথে তো জয়টা নিশ্চিত হয়ে গিয়েছে। 254 রান, এই রান তারা করে তো আর জিততে পারবে না। রাজশাহী যেটা হয়েছে, প্রথম ওভারে তারা হারিসের উইকেট হারিয়েছে, সেকেন্ড ওভারে তারা এনামুল হক বিজয়ের উইকেট হারিয়েছে। এভাবে উইকেট হারাতে হারাতে 34 রানে তাদের 5 উইকেট পড়ে গিয়েছিল, একটা পার্টনারশিপের মতো হয়েছিল। তারপরে গিয়ে আবার 61 রানে ওইখানটাতে ইয়াসির চৌধুরী রাব্বি এবং সোহাগ গাজী তারা পরপর আউট হয়ে গেলেন। 61 রানে 7 উইকেটে 100 পর্যন্ত যেতে পারবে কিনা সেটাই একটা প্রশ্ন দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত তারা 100 পেরিয়েছে। রায়ান বালের অপরাজিত 47 রানের ইনিংসে কিন্তু 105 রানে অল আউট হয়ে গিয়ে 149 রানে তারা বিশাল ব্যবধানে এই জায়গাটাতে হেরে গিয়েছে। ঢাকা এই ম্যাচের মাধ্যমে বিপিএল এ তারা খুব স্ট্রংলি কামব্যাক করলো। আমি কিন্তু এখনো বলছি যে ঢাকার যেই ফ্র্যাঞ্চাইজিটা, সে গতবারের যে ঢাকার ফ্র্যাঞ্চাইজি ছিল সেটা আসলে খুবই দুর্বল ফ্র্যাঞ্চাইজি ছিল। এইবারে ঢাকা দলটা কিন্তু ওরকম দুর্বল না, কিন্তু প্রথম 6টা ম্যাচে তারা খুবই আন্ডার পারফর্মিং একটা টিম ছিল। সো 7th ম্যাচে জয়টা যে তারা পেল, সেইখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা রসদ কি তারা পেতে পারে কিনা। আর দুর্বার রাজশাহী এই জায়গাটাতে তারা 6th ম্যাচে এসে তাদের 4র্থ পরাজয়ের মুখোমুখি তারা এইখানটাতে হয়ে গেল। এখন এই যে ঢাকা ক্যাপিটালসের বিশাল জয়, 149 রানের রেকর্ড জয়, লিটন দাসের এটা প্রথম টি20 সেঞ্চুরি ইনফ্যাক্ট তার ক্যারিয়ারেরই। এই যে হচ্ছে গিয়ে তার সেঞ্চুরি, তার কামব্যাক, সবকিছুতে টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন। একটা আমি লিটনের গত ইনিংস শেষেও বলছিলাম যে লিটনের ক্যারিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে, আজকের সেঞ্চুরিটা আরো বেশি করে হতে পারে ওইটা ওভারঅল লিটনের দাসের ক্যারিয়ারের ক্ষেত্রেই। তো আজকের ম্যাচের যদি হিসাব করি তাহলে প্লেন অ্যান্ড সিম্পল 5 রানের সময় তিনি যে ক্যাচটা দিয়েছিলেন, আকবর আলী সেই ক্যাচটা ধরতে পারলে এই ঘটনা তো ঘটতো না। মানে যা যা হয়েছে, এত এত রেকর্ড, এত এত কিছু, সেগুলো তো আসলে হতো না, লিটনের ওই কামব্যাকের জায়গাটাও আসলে থাকতো না। সো সবকিছুর পরও গিয়ে ঢাকা ক্যাপিটালসের এই 149 রানের জয় আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে 5 রানের সময় লিটনের যে ক্যাচটা আকবর আলী ফেলে দিয়েছিলেন সেইটাই টার্নিং পয়েন্ট। একমত হবেন তো আপনি আমার সঙ্গে নাকি? এবং আপনাকে মনে হয় কি না, আপনারা অনেকেই হয়তো আমার সাথে দ্বিমত করবেন এই সেঞ্চুরির পর অন্তত। আমি যেমন মনে করছি যে এই সেঞ্চুরির পরও দল ঘোষণার যে হিসাবটা, সেই হিসাবে লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখাটা ঠিকই আছে, সেটার সঙ্গে আপনারা একমত কিনা জানাতে পারেন।